দেখেন, প্রথমত আমাদের আজকে যে ক্লাস সেটা হচ্ছে ব্যাকলিংকের ক্লাস। কিসের ক্লাস? ব্যাকলিংকের ক্লাস। আমরা এটা হেডিং 1 এ দিয়ে দিই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ব্যাকলিংকের ক্লাস। ব্যাকলিংকটা কি এটার সাধারণ ধারণা এর আগে আপনাদেরকে আমি দিয়েছি। আজকে একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে ব্যাকলিংক মানে হলো একটা ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসা লিঙ্ক বা একটা লিঙ্ক আসা, অর্থাৎ রেফার করি না আমরা? রেফার করি কিভাবে রেফার করি? ধরেন মিসেস মমতাজ তার হাজব্যান্ডকে বলল যে আমার পরিচিত একটা ছেলে আছে, ছেলেটা অনেস্ট, আমি তাকে বলেছি আপনার অফিসের কথা, তো যদি যাই তুমি একটু বিবেচনা করো, মানে যতটুকু পারো তাকে হেল্প করো। এখন উনি অফিসে গেলেন এবং রেফারেন্সে মিসেস মমতাজের হাজব্যান্ডের কথা বললেন, তাহলে কি সেখানে সে মানে ন্যূনতম 1% হইলেও ফ্যাসিলিটি পাবে না? এটাকে বলা হয় রেফারেন্স। তো এই ওয়েবসাইটের ব্যাকলিংকটাও ঠিক এমন, অর্থাৎ দেখেন, তাকে মনোযোগ দেন, বুঝতে হবে, একবার বুঝে নিলে পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না। বিষয়টা এরকম, আমরা হচ্ছে আমাদের ফ্রি একটা ওয়েবসাইটে কাজ করেছি, যেই ওয়েবসাইটের নাম XYZ, ঠিক আছে? এটা আমাদের ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট। ধরে নিলাম প্যান্থনিয়ন অথবা অন্য যে কোনো জায়গায় আমাদের এই ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করেছি, ঠিক আছে? এখন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা দুইটা ব্যাকলিংক করেছিলাম, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। খেয়াল আছে আমাদের? আচ্ছা, এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল, এই দুই টাইপের আমরা ব্যাকলিংক করেছি। ইন্টারনালটা কি? আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নিজের পেজের সাথে নিজের পেজের লিঙ্ক, অর্থাৎ ক্লিক করলে অন্য কারোর পেজে যাচ্ছে না, আমার পেজেই আসছে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আরেকটা ছিল এক্সটার্নাল লিঙ্কিং, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটে একটা পেজ আছে, সেই পেজে যখন আমি ক্লিক করেছি তখন বাইরে অন্য কারো ওয়েবসাইটে চলে যাচ্ছে, এটাকে বলা হয় এক্সটার্নাল। আমি কি ইন্টারনাল আর এক্সটার্নাল বুঝাইতে পেরেছি? আপনারা কি 50% হইলেও বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখন পরবর্তী টপিকস নিয়ে আমরা কথা বলি। এই যে আমরা ইন্টারনাল করলাম বা এক্সটার্নাল করলাম, যেইটাই করলাম না কেন, এটাকে বলা হয় ব্যাকলিংক। কি বলা হয়? ব্যাকলিংক। আচ্ছা, যেমন যদি কেউ তাদের আর্টিকেলে আপনার সাইটের লিঙ্ক দেয়, যেমন আমরা একটা আর্টিকেল লিখেছিলাম না? আচ্ছা, সেখানে আমরা এই যে এসইও নিয়ে একটা ব্যাকলিংক করেছি, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে একটা ব্যাকলিংক করেছি না? যখন এসইওতে ক্লিক করলাম তখন কি একটা ওয়েবসাইটে চলে গেল, আবার হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যখন ক্লিক করেছি তখন আরেকটা ওয়েবসাইটে চলে গেল, যাচ্ছে না? এটাকে বলা হয় ব্যাকলিংক, ঠিক আছে? এখন গুগল এটাকে কিভাবে দেখে? গুগল এটাকে ভোট ফর কনফিডেন্স হিসেবে দেখে, ভোট ফর কনফিডেন্স, অর্থাৎ ভোট ভোট অফ, হ্যাঁ, ভোট অফ বা ভোট ফর। এটা কেন? কারণ হচ্ছে যখন আপনি সামনে নির্বাচনের কথা শুনছেন, তখন আপনি যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরকেই কিন্তু ভোট দিচ্ছেন, আপনি কিন্তু না ভোট খুব কমই দিচ্ছেন। হয়তো আপনি দিচ্ছেন বিএনপি অথবা আওয়ামী লীগ অথবা জাসদ কি বাসদ, যে কোনো একটা টিমকে আপনি সাপোর্ট করছেন। এই যে সাপোর্ট করা, এটাকে বলা হয় ভোটিং, ঠিক আছে? এই ভোটিংটার মাধ্যমে আপনার হচ্ছে র্যাঙ্ক বাড়ে, অথরিটি বাড়ে। র্যাঙ্ক অথরিটি বাড়াটা কেমন? এটা হচ্ছে আপনি যেমন একজনকে ভোটে যখন জয়যুক্ত করছেন তখন সে পরবর্তীতে একটা পজিশন পাচ্ছে না? সে যখন একটা পজিশন পাচ্ছে, সেই পজিশনের মাধ্যমে কিন্তু সে দেশ দশ তথা সকলের কল্যাণে যে কোনো কিছু করছে, ঠিক আছে? ঠিক এইভাবে আপনাকে যখন কোনো ওয়েবসাইট রেফার করছে, আপনার ওয়েবসাইট কি XYZ, তো একজন ওয়েবসাইট ওনার আপনাকে রেফার করলো, ঠিক আছে? আরেকজন আপনাকে রেফার করলো, আরেকজন আপনাকে রেফার করলো, আরেকজন আপনাকে রেফার করলো, ঠিক আছে? এইভাবে অনেকে আপনাকে রেফার করলো। যখন অনেকে আপনাকে রেফার করছে, ঠিক আছে, তখন কি হবে? গুগল দেখে কি ভাববে যে নিশ্চয়ই তাহলে এই ওয়েবসাইটটা ভালো, এমন কিছু না? যখন এই যে ওয়েবসাইট গুগলের কাছে প্রাধান্য পাবে, তখন এটাকে কি বলা হয় বলেন তো? হ্যাঁ, তখন এটা ভ্যালুয়েবল বলতে আমরা একটা কি বলি? ভ্যালুয়েবল, আর একটা বলি ভ্যালুলেস। একটা হচ্ছে কি মূল্যহীন আর একটা মূল্যবান, তখন এটা গুগলের কাছে মূল্যবান হয়ে উঠবে এবং আমাদের এই ওয়েবসাইটে তখন র্যাঙ্কিং পজিশনে আস্তে আস্তে ফার্স্টের দিকে আসবে,
ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী টপিকস নিয়ে আমরা কথা বলি। প্রথমত হচ্ছে আমরা কথা বলছিলাম ব্যাকলিঙ্ক নিয়ে, তৃতীয়ত এখন আমরা কথা বলবো টাইপস অফ ব্যাকলিঙ্ক। ঠিক আছে? ব্যাকলিঙ্ক সাধারণত কয় প্রকার? ব্যাকলিঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডু ফলো আর একটা কি নো ফলো। ডু ফলো কোনটা? ডু ফলো হচ্ছে গুগল যেটা ফলো করে। ডু ফলো, ডু অর্থ কি করা, ফলো অর্থ কি অনুসরণ করা, তাহলে ডু ফলো অর্থ কি অনুসরণ করা, আর নো ফলো মানে এক কথায় কি অনুসরণ করো না, এমন বোঝায় না? তাহলে ডু ফলো যেই ব্যাকলিঙ্কটা, এটা হচ্ছে গুগল অনুসরণ করে, অর্থাৎ এটা হচ্ছে ভালো, এটা কি ভালো। আর নো ফলো এটা কি, এটাও খারাপ না, কিন্তু যদি আমি এসইওতে পরিমাপ করি তাহলে একটা হচ্ছে হাই ডিমান্ডিং হাই, আর একটা হচ্ছে লো। ঠিক আছে? কোনোটাই খারাপ না, শুধুমাত্র একটা হচ্ছে হাই একটা হচ্ছে লো। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, লেখা আছে, আমি আপনাদের এইটা দিয়ে দিব, এই লিস্টটা দিয়ে দিব, লিস্ট বলতে এই থিওরিটা দিয়ে দিব। আচ্ছা, এখন কথাটা হচ্ছে তাহলে যদি ডু ফলোর ক্ষেত্রে গুগল এটাকে প্রায়োরিটি বেশি দেয়, নো ফলোর ক্ষেত্রে গুগল কেমন প্রায়োরিটি দেয়? আসলে নো ফলো ব্যাকলিংকটা ভালো নাকি খারাপ, এটা আমাদের করা প্রয়োজন আছে নাকি নেই? এখানে একটা নোট দেওয়া আছে, দেখেন, নো ফলো লিঙ্ক সরাসরি র্যাঙ্কিংয়ে ইফেক্ট না করলেও ট্রাফিক ও ব্র্যান্ড ট্রাস্ট বাড়াতে সাহায্য করে। অর্থাৎ আপনি কি করছেন, পিৎজা সেল করছেন, আপনি একটা শপ দোকান দিয়েছেন, সেখানে হচ্ছে পিৎজা সেল করছেন, আপনার দোকানে কাস্টমার নাই, আপনার দোকানে কাস্টমার নাই, নতুন একটা রেস্টুরেন্ট আপনি দিয়েছেন, জাস্ট অনলি পিৎজা সেল করেন। এখন একটা প্রোডাক্ট যদি জনসম্মুখে পরিচিতি না পায় তাহলে তো সেল হবে না। আপনি কি করলেন, আপনি হচ্ছে আপনার লোকাল এরিয়া যত পিৎজা শপ আছে সবাইকে বললেন যে তোমরা আমাকে রেফার করো, অর্থাৎ তোমাদের যে ব্লগ সাইট আছে সেখানে যে ব্লগ আছে, ব্লগ পেজে কি বিভিন্ন আর্টিকেল পোস্ট করো তোমরা, সেখানে আমার ওয়েবসাইটটাকে নিয়ে একটা আর্টিকেল পোস্ট করো। আমার যে ওয়েবসাইট আছে, আমি যে পিৎজা সেল করি, এটা একটা আর্টিকেলের মধ্যে দিয়ে পিৎজাতে হাইপার লিঙ্ক করে দাও, মানে একটা ব্যাকলিঙ্ক করে দাও। এবার যেই মানে যারাই হোক তাদের এই ওয়েবসাইটে যাবে এবং এই পিৎজাতে ক্লিক করবে, তখন ঘুরে কি হবে, এই ওয়েবসাইটে চলে আসবে না, তখন কিন্তু এখান থেকে পারচেস করবে। এইভাবে কি হচ্ছে, এভাবে এই যে ট্রাফিক বাড়ছে এবং ব্র্যান্ডের ট্রাস্ট বাড়ছে। ঠিক আছে? যখন কেউ কাউকে রেফার করে, খেয়াল রাখবেন, কেউ কিন্তু কখনো কোনো খারাপ মানুষকে রেফার করে না। ঠিক আছে? একটা চাকরি প্রয়োজন আপনার, এলাকার সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী যে, তাকে যদি আপনি রেফারের কথা বলেন যে অমুক মস্তান ভাই বলেছে আমার চাকরিটা দিয়ে দিতে, তাহলে যাকে যে বলবেন সে কি আপনার চাকরিটা দেবে? সে বলবে হ্যাঁ হ্যাঁ আপনার চাকরি হয়ে যাবে, তবে এখন তো ভ্যাকেন্সি খালি নাই, কিছুদিন পর আসেন। তার মানে সে কখনোই চাকরি দিবে না, আপনাকে শুধু ঘোরাবে, তাই না? আর যদি পক্ষান্তরে অন্য আরেকজন হয়, খুব মনোযোগ দেন, তিনি হচ্ছে আইজি পোস্টে আছে, আইজি পোস্টে আছে। এখন যদি বলে যে আইজি স্যার আমাকে পাঠিয়েছেন, আমার এই আপনার অফিসে কেরানির পোস্টটা আমাকে দিন, আইজি স্যার আমাকে পাঠাইছে, তখন বলবে কি কোনো ডকুমেন্ট আছে? বলবে জি, এই যে একটা দরখাস্তে আইজি স্যারের সিগনেচার আছে। তখন ওইটা শো করে দেখবে আইজি স্যার রেফার করছে, তার মানে নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য। কারণ এ যদি চুরি চারটা করে, কোনো বেয়াদপি করে, তাহলে তো আমি আইজি স্যারকে বলতে পারছি, স্যার আপনি যাকে রেফার করছেন উনি তো আসলে চোর। তাহলে টপিকসটা বোঝা গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটার কাজ শেষ। পরবর্তীতে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি, কোন ক্ষেত্রে আমরা কোয়ালিটি ফলো করব আর কোন ক্ষেত্রে আমরা কোয়ান্টিটি ফলো করব। ঠিক আছে? অনেক ব্যাকলিঙ্ক আছে বা ব্যাকলিঙ্ক থাকা ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কোয়ালিটি। ঠিক আছে? সবসময় মনে রাখবেন যে কোয়ালিটি আর কোয়ান্টিটি যদি আমরা বিবেচনা করি, তাহলে ধরে নেন যে 10 কেজি পচা আলু কিনলেন আপনি, ঠিক আছে? 10 কেজি পচা আলু কিনেছেন, এখন এই আলু কি আপনি রান্না করে খেতে পারবেন? এই বস্তায় যতগুলোই আলু থাক না কেন, 10 কেজি থাক আর 15 কেজি থাক, এটা কি খেতে পারবেন? খেতে পারবেন না। পক্ষান্তরে আপনি 1 কিলো আলু কিনেছেন, এই 1 কেজি আলু যদি ভালো হয় তাহলে কি খেতে পারবেন না? টপিকটা বোঝা গেছে? অর্থাৎ একটা ভালো ব্যাকলিঙ্ক যেটার ডিএ 50+, ডিএ অর্থ ডোমেইন অথরিটি, ডোমেইন অথরিটিটা কি? অথরিটি বলতে কি বোঝায়?
অথরিটি বলতে সাধারণত আমরা মালিকানা বুঝি। মালিকানাটা কি, আমরা যদি ট্রাস্ট ধরি যে আপনি এই মিনারের সামনে থেকে 10 জনকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আশপাশে সবচেয়ে ভালো ফুচকা বিক্রি করে কে, এইখানেই, আমি দূরে যাব না, এইখানে। তো এখান থেকে আপনাকে কয়েকজন বলল যে এখানে মোট 5টা ফুচকার শপ আছে, 5 জন ফুচকাওয়ালা আছে, সেখান থেকে ওই কর্নারে যিনি আছে ওনার ফুচকাটা স্বাদ ভালো। তো ওনার পক্ষে 10 জন ভোট করলো, আরেক পাশে যিনি আছে তার পক্ষে 5 জন ভোট করলো, আরেক কর্নারে যে আছে তার পক্ষে 1 জন ভোট করলো। এখন আপনি কার কাছে যাবেন, এই 10 ভোট পেয়েছে ওনার কাছে না 1 ভোট পেয়েছে ইনার কাছে? 10 ভোট পেয়েছে তার কাছে যাবেন নিঃসন্দেহে। তো এইরকম ওয়েবসাইটের ডিএ অর্থাৎ ডোমেইন অথরিটি যখন 20, সাধারণত একটা ওয়েবসাইটে যখন 20+ হয় সেটাকে, সেই ওয়েবসাইটকে ভালো চোখে দেখা হয় 20+, 100-র মধ্যে 20। আর যদি 50+ হয় তাহলে সেটা খুবই ভালো। দেখেন এখানে মানে ইন্ডিকেট করা আছে লো কোয়ালিটি লিঙ্ক। কোন কোয়ালিটি লিঙ্ক? লো কোয়ালিটি লিঙ্ক। লো কোয়ালিটি লিঙ্কে এখানে কত আছে? 20। কত আছে? 20, অর্থাৎ 20-র নিচে যদি থাকে সেটা ভালো না। কতর নিচে? 20-র নিচে থাকলে সেটা ভালো না, আর 20-র উপরে থাকা মানে সেটাকে ভালো বলে বিবেচনা করা হয়। রিলেভেন্স। রিলেভেন্সটা কি? একই টপিকের সাইট থেকে আপনার ব্যাকলিঙ্ক আসছে সেম টপিক, অর্থাৎ আপনি পিজা নিয়ে কাজ করছেন, পিজা নিয়ে কাজ করছেন, আপনার ব্যাকলিঙ্ক যতগুলো আসছে সবই পিজা সাইট থেকে, পিজা অনার বা পিজা ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তাহলে আপনার এই ডোমেইন অথরিটির পরিমাণটাও আস্তে আস্তে বাড়বে, কারণ এখানে রিলিভেন্সি, এই যে রিলিভেন্সি আপনি বজায় রেখেছেন। আর যদি অন্য টপিক থেকে আসে তাহলে সেটা লো কোয়ালিটি, সেটা ভালো না। ওকে, একজন কি করছে? পিজা সেল করছে, আপনি পিজা সেল করছেন, ঠিক আছে, আপনার এমন একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আসলো যিনি হচ্ছে জুতা সেল করে, ঠিক আছে। এবার আপনি বলেন যে একজন জুতা সেলকারী সে পিজার মর্মটা কি বুঝতে পারবে, কি বুঝবে? এবার বিষয়টা বুঝেছেন? তখন গুগল কি করে? গুগল দেখে যে এটা তো তাহলে এখানে একটা জালিয়াতি করছে, যে শু অনার তিনি কি করছে? পিজাকে রেফার করছে যে আপনি পিজা খান, তাহলে তো বিষয়টা ভালো হলো না। শু অনার কি করবে? আর একটা শু শপকে রেফার করবে, এটাই হওয়ার কথা ছিল না? তো যখন দেখবেন বাইরে থেকে রেফার আসবে সেটা হয়ে যাবে লো কোয়ালিটি, আর যদি সেম টপিকস থেকে সেম সাইট থেকে আসে সেটা হবে রিলেভেন্সি হাই কোয়ালিটি। ওকে, আচ্ছা, তারপর কি? ট্রাফিক। রিয়েল অর্গানিক ট্রাফিক আসে যখন সেম টপিকস থেকে আসবে, রিয়েল অর্গানিক ট্রাফিক আসবে, অর্থাৎ সেম মনে করেন পিজা ওয়েবসাইট থেকে আপনাদের এই যে এরকম ট্রাফিক আসছে সেম পিজা ওয়েবসাইট থেকে, তাহলে কি এরা তো সবাই জানবে যে এখানে শুধু পিজাই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না, তখন কি এটা রিয়েল ট্রাফিক পাবেন না আপনি? আমাদের এখানে ওরকম নাই, যেমন ঢাকাতে আপনি গেলে অহরহ পাবেন পিজা হাট, পিজা কর্নার, ঠিক আছে, পিজা শপ, এরকম আছে কিছু আপনি কর্নার পাবেন, সেখানে শুধুমাত্র এই টপিকসগুলো বিক্রি করে। বার্গার নিতে যাবেন, বার্গার শপ, বার্গার হাট, ঠিক আছে, বার্গার কর্নার, বার্গার পয়েন্ট, তারপরে বার্গার বাজ, এরকম অনেকগুলো নাম আছে, ওরা শুধুমাত্র এই আইটেমগুলাই সেল করে, এবং এর মধ্যে অনেক ধরনের পার্থক্য থাকবে, ঠিক আছে, কোনোটা স্মল, কোনোটা মিডিয়াম, কোনোটা হাই, প্রাইস যেমন থাকবে ঠিক কোয়ালিটির মানও তেমন থাকবে। আমাদের এখানে আমরা, হ্যাঁ, আমাদের এখানে আমরা যদি বার্গার নাই, সেখানে কি চিকেন বার্গার পাওয়া যায়, তাই না? একটা চিকেন ভেজে এখানে একটা লফ দেবে, ব্রেড দেবে, নিচে একটা ব্রেড দেবে, হয়ে গেল, এবার খান। আর আপনি যদি একটু ভালো মানের বার্গার খান, সেখানে দেখবেন এরকম কোনো চিকেন থাকে না, সেখানে প্যাকেটে মোড়ানো আপনার কিমা চপ কোয়ালিটি যেরকম, ঠিক এইরকম একটা শেপ থাকবে, রাউন্ড শেপ, এর উপর একটা ব্রেড থাকবে, নিচে ইউনিস সালাতে, এগুলো যাই হোক, এখানে ডাবল লেয়ার দেয়া থাকে প্রাইসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ওগুলো খেতেও ভালো লাগে। আবার হচ্ছে, জি, সব কিছু এক কথায় আমি কোয়ালিটিটা আপনাদের শেখাচ্ছি, যেহেতু আমরা কোয়ালিটি নিয়ে কথা বলছি। তো এইরকম আমার যখন প্রোডাক্টটা ভালো থাকবে তখন সেখানে কোয়ালিটিটা ভালো, আমি সেখানে রিয়েল ট্রাফিক পাবো, ঠিক আছে। আর রিয়েল ট্রাফিক পাবো না কোন ক্ষেত্রে? যদি আমার অন্য সাইট থেকে এরকম রেফার আসে, দেখেন এখানে নো ট্রাফিক লেখা এবং 20 নিচে যদি থাকে। নিচে পরবর্তীতে আমরা খেয়াল করি
অ্যাঙ্কর টেক্সট ন্যাচারাল অ্যান্ড মিক্সড থাকতে হবে। ন্যাচারাল অ্যান্ড মিক্সড বলতে কি বোঝায়? ন্যাচারালটা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড বা নেকেড অ্যাঙ্কর, অর্থাৎ শুধুমাত্র আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, যেমন এর আগে আমরা একটা উদাহরণ দিলাম যে xyz.com, এটা আমাদের জাস্ট ওয়েবসাইট, এটা হচ্ছে ব্র্যান্ডেড হিসেবে আমরা ইউজ করতে পারবো। মিক্সড কোনটা? মিক্সড বলতে আমাদের যে এখানে বার্গার আছে, পিজা আছে, যে টপিকসগুলো আছে এগুলা অ্যাঙ্কর করে দেওয়া। কিওয়ার্ড স্টাফ, কিওয়ার্ড স্টাফটা কি? সেম কিওয়ার্ড একাধিকবার ইউজ করা। ডেনসিটি যেটা আমরা বলছিলাম, খেয়াল আছে? ওইটা করা যাবে না। প্লেসমেন্ট, প্লেসমেন্ট হচ্ছে কন্টেন্টের মাঝে আমাদের এই অ্যাঙ্কর, তারপর হচ্ছে এই ওয়েবসাইটগুলা পুশ করতে হবে। সাইড বার বা ফুটার, সাইড বার বা ফুটারে আমরা কখনোই কোনো অ্যাঙ্কর ছাড়বো না, ঠিক আছে? ইন্ডেক্সিং, গুগল ইন্ডেক্সিং, এটা হচ্ছে খুব দ্রুত হয়ে যাবে। আর ডি ইন্ডেক্স সাইট বলতে আমরা যদি ডি ইন্ডেক্স সাইট থেকে ব্যাকলিঙ্ক নিই কোনো উপকার আমাদের আসবে না। ক্লাসটা খুব ভালো করে বাড়ি থেকে 2-3 বার রিপিট করবেন আপনারা। রিপিট করলে মর্মটা বুঝতে পারবেন, অথবা কিন্তু বুঝতে পারবেন না, কারণ বেশ কিছু টপিকস একবারে কভার হবে না। আচ্ছা, তারপর কি? টুলস ফর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করার জন্য আমাদের কোন টুলসগুলো প্রয়োজন? প্রথমত হচ্ছে এইচরেফ। প্রথমে কি? এইচরেফ। এইচরেফটা আমরা অনেকেই ইউজ করি, অনেকেই করি না। তারপরে কি? এসইএম রাশ, সেমরাশ, সেমরাশ। তো এই যে এইচরেফ, সেমরাশ, এই দুইটাই হচ্ছে পপুলার দুইটা, কি বলেন তো, পপুলার দুইটা ওয়েবসাইট, ঠিক আছে? এই দুইটা দিয়ে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করা যায়। এই যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করার জন্য এই দুইটা খুবই পারফেক্ট। গুগল সার্চ কনসোল থেকেও ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করা যায়। এটা মোজ, এটার নামই moz.com ওয়েবসাইটের নাম। এখান থেকে ডিএপিএ চেক করা যায়। আগে ফ্রিতে করা যেত, এখন এটা প্রিমিয়াম করে দিয়েছে। আমি হচ্ছে 22 সাল, 23, 24, 25, 24 সালের প্রথম পর্যায়ে, না 24 সালের মাঝামাঝি পর্যায়ে ফ্রিতে ইউজ করেছি, তারপর থেকে এটা প্রিমিয়াম হয়ে গেছে, এই জন্য আমরা এখন এটা ইউজ করি না। তারপর গুগল সার্চ কনসোল, ঠিক আছে? গুগল সার্চ কনসোলটা নিজের ব্যাকলিঙ্ক দেখা যায়, মানে আমার যে ওয়েবসাইটে কতগুলা ব্যাকলিঙ্ক আছে, কোন সাইট থেকে এসেছে, এ টু জেড আমি ইনফরমেশনটা নিতে পারবো। আচ্ছা, ফ্রি অ্যান্ড অফিসিয়াল। ফ্রিতে আপনারা জানেন যে সব তথ্য কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, ঠিক আছে? তো প্রিমিয়াম সবসময় সঠিক ইনফরমেশন দেখায়, ফ্রিতে সঠিক ইনফরমেশন সবসময় শো করে না। প্রিমিয়াম আপনারা এই যে সেমরাশটা কিনে নেবেন, আর কিছুদিন পর আমি আপনাদের বলে দিব, ওই সময় এটা কিনে নেবেন। এটা হচ্ছে আপনার মান্থলি 300 টাকা দেওয়া লাগবে, 3টা টুলস অ্যাক্সেস পাবেন। আমি 300 টাকা দিয়ে কিনে নিই, 3টা টুলসের অ্যাক্সেস 1 মাস আমি পাই। হ্যাঁ হ্যাঁ, 1 মাস। যেমন আপনাদের বাসায় ডিশ লাইন চলে, তার জন্য 200 টাকা দিতে হয় প্রতি মাসে, ঠিক এইরকম বিষয়টা। 2 মাস পর অটো কেটে যাবে, আপনি রিসার্চ করবেন, আবার এটা অ্যাক্টিভ করে দিবে। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। এটা কি 32? না এটা না, ওই যে জিপি নাম্বার 32 ওটাতে আছে। আচ্ছা সমস্যা নাই, আপনি 25 তারিখে দিলেও হবে, 25 তারিখে ওদের রেজাল্ট আছে, রেজাল্ট দিলেও হবে। আর যদি বিকাশের, হ্যাঁ ঠিক আছে, তাহলে 25 তারিখেই দিয়ে দেন, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা খেয়াল করি আমরা। তো প্রথমত হচ্ছে আপনাদের এইচরেফটা সবচেয়ে ভালো, মানে আমার কাছে ভালো মনে হয়, কিন্তু আমি ব্যবহার করি না। আমি হচ্ছে সেমরাশটা ইউজ করি, কারণ এইচরেফ কিনতে মিনিমাম 1000 টাকা লাগে প্রতি মাসে চার্জ। এইচরেফের সাথে আরও 2-একটা টুলস থাকে। আর সেমরাশটার চার্জ কম, কারণ সবাই এটা ব্যবহার করে, এটা চার্জ কম, গ্রুপ বাই টুলস ইউজ করা হয়। আর যদি ওয়েবসাইট থেকে, মেইন ওয়েবসাইট থেকে নেন, তখন আবার বেশি, একটার পেছনেই প্রায় 7-8 হাজার টাকা খরচ হয়, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী টপিক্সটা নিয়ে আমরা কথা বলি। পরবর্তী টপিক্সে হচ্ছে দেখেন
উম, দেখেন এখানে একটা টপিক, শুধু এইটুকুর দিকে তাকান, সেটা হচ্ছে কত পার্সেন্ট ডু ফলো, কত পার্সেন্ট নো ফলোইং, 5টা ভালো ব্যাকলিং। এইটুকু জাস্ট মনে রাখেন, আপনাদের ডু ফলো নো ফলো চেক করতে হবে। কিভাবে চেক করতে হবে আমি বলে দিব। আর 5টা ভালো ব্যাকলিঙ্ক আপনাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমি পরবর্তীতে আবার বলে দিচ্ছি, আপাতত জাস্ট ওইটা খেয়াল রাখেন। আচ্ছা, তারপরে কি আছে? অ্যাডভান্স এসইও ব্যাকলিং কনসেপ্ট। অ্যাডভান্স, এতক্ষণ আমরা যে কথাটা বলছিলাম সেটা প্রাইমারি, ঠিক আছে? এখন হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট। আচ্ছা, এখানে প্রথমত হচ্ছে লিঙ্ক ডাইভার্সিটি। লিঙ্কের ধরন কেমন হয়? সাধারণত হচ্ছে ব্লগ পোস্ট থেকে ব্যাকলিঙ্ক আসে, ফরাম থেকে আসে, প্রোফাইল থেকে আসে, বিজনেস লিস্টিং থেকে আসে, নিউজ মেনশন থেকে আসে। খুব মনোযোগ দেন, এইগুলা নিয়েই আপনাদের পরবর্তীতে ক্লাস আছে, এগুলা নিয়েই আপনাদের পরবর্তীতে কাজও করা লাগবে। ঠিক আছে, সব ব্যাকলিঙ্ক একরকম না হওয়াই ভালো, ন্যাচারাল মিক্স থাকা দরকার। একটু আগে আমরা পড়লাম না ন্যাচারাল মিক্স, খেয়াল করেছি আমরা? তো ন্যাচারাল মিক্স কোনগুলা? এই যেটা হচ্ছে মিক্স কন্টেন্ট থেকে ব্যাকলিঙ্ক আসে। একটা হচ্ছে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট যেমন আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ওয়েবসাইট দেখেছেন, সেখানে আমরা এই যে একটা গত দিনের কথাই বলি, আমরা যে একটা আর্টিকেল পোস্ট করছিলাম, খেয়াল আছে? আচ্ছা, আমরা সেই আর্টিকেলে এক্সটার্নাল লিঙ্কে কি করছিলাম? বাইরের কাউকে মেনশন করছিলাম না? ঠিক এই রকম আপনি নিজের ওয়েবসাইটে কি করলেন? আপনার বান্ধবীর একটা কেক শপ আছে, মানে সে বাড়িতেই কেক তৈরি করে অনলাইনে সেল দেয়। আপনি কি করলেন? যে আমার ওয়েবসাইট তো আছেই, ওকে একটু রেফার করে দিই, তাহলে ওর একটু ভ্যালু বাড়লো। ঠিক ওই রকম আপনি হচ্ছে এখানে একটা ব্যাকলিঙ্ক করে দিলেন। ঠিক আছে, এটা হয়ে গেল ব্লগ পোস্ট থেকে একটা ব্যাকলিঙ্ক। ফরাম পোস্ট। ফরাম পোস্টটা কি? ফরামটা কি এটাকে বলি। ফরাম হচ্ছে এমন একটা স্থান যেখানে আপনি জাস্ট একটা প্রশ্ন ছেড়ে আসলেন, একটা প্রশ্ন ছেড়ে আসলেন, এবং এই প্রশ্নকে নিয়ে ওই ওয়েবসাইটের আন্ডারে যতগুলা এমপ্লয়ি আছে প্রায় কম বেশি সবাই এখানে কথাবার্তা বলে। কেমন? আপনি হচ্ছে কি করলেন? এই যে একটা ব্যাকলিঙ্ক করে দিয়েছেন আপনার বান্ধবীর ওয়েবসাইটে কেক রিলেটেড, তো সেখানে একজন অর্ডার করে লিখেছে কেকটা ডেলিসিয়াস, ঠিক আছে, মানে খুবই সুস্বাদু। এবার ওই একটা ফরাম পোস্টে যখন তিনি এটা পোস্ট করেছে যে কেকটা খুব সুন্দর, আপনারা পারচেস করতে পারেন, এখান থেকে একজন বলল হ্যাঁ আমিও খেয়েছি, ভালো লাগছে। আর একজন লিখছে হ্যাঁ ভালো লাগছে, কিন্তু সেটা একটু বেশি সফট ছিল। আর একজন কমেন্ট করছে ভালো ছিল কিন্তু চকলেটের পরিমাণটা কম ছিল। এইরকম অনেকে পোস্ট করে না, মানে লেখে না। এটা হচ্ছে ফরাম ওয়েবসাইট, ফরাম সাইট। এগুলো নিয়ে আপনারা পরবর্তীতে ডিটেলস জানবেন, এগুলো এক একটা নিয়ে 2-3 দিন করে ক্লাস আছে। তারপর প্রোফাইল ব্যাকলিঙ্ক। প্রোফাইলটা কি? এই যে ধরেন আপনার বান্ধবীর একটা কেক শপ আছে, কিন্তু তার মার্কেটে তেমন কেউ, অনলাইনে তেমন কেউ চেনে না, সে পরিচিতি বাড়াতে চায়, তখন তার নামে বিভিন্ন ওয়েবসাইটে আইডি খুলতে হবে। অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইট ওনার কি করেছে, অ্যাক্সেস দিয়ে রেখেছে যে এটা ফ্রি, পাবলিক, যে কোনো পাবলিক এখানে এন্ট্রান্স নিতে পারবে, সাইন আপ করে নিজের নামে প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। বোঝাইতে পারছি? আচ্ছা, তারপর আছে বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিংটা কি? সে যে বিজনেসটা করছে, এই বিজনেসটা স্বনামধন্য যে সকল ওয়েবসাইট আছে সেখানে ফুল তার একটা ন্যাপ রেডি করা। ন্যাপ বলতে বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন সহ ডিটেলস ইনফরমেশন সেখানে পাবলিশ করা, এটা হচ্ছে বিজনেস লিস্টিং। এই কাজটা আমি এখনও করি, এই কাজটা আমি করি, এই কাজটাও আমি করি, এটাও আমি করি। শুধু নিউজ মেনশন, এটাও এখন আগে করতাম, এখন করি না। অর্থাৎ প্রথম এই 4টা কাজই আমি এখনও করি। আপনাদের গ্রুপে ফার্স্ট ব্যাচে যারা আছে তারা এই কাজগুলো আমার কাছ থেকে নিয়ে বর্তমান করছে। বুঝতে পারছেন সবাই? অর্থাৎ এই পরবর্তী যে ক্লাসগুলো হবে নেক্সট ক্লাস থেকে, এগুলো যদি একটু মনোযোগ দেন আপনারা, তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ভালো কিছু শিখতে পারবেন। বি নাম্বার, লিঙ্ক ভ্যালোসিটি। লিঙ্ক ভ্যালোসিটিটা কি? একদিনে হঠাৎ অনেক ব্যাকলিঙ্ক করলে গুগল সন্দেহ করে। অর্থাৎ বিষয়টা এমন যে আপনি একটা মানুষ, আপনি একটা দিনে 50টা চাউলের বস্তা পায়রা চত্বর থেকে এই শহীদ মিনারের এখানে রাখলেন, ঠিক আছে, একদিনে 50টা রাখলেন।
পরের দিন আপনি 40টা রাখতে পারলেন, তার পরের দিন আপনি 60টা রাখতে পারলেন, অর্থাৎ সর্বোচ্চ 60, এর বেশি হচ্ছে না। কিন্তু সাপোজ একদিন লেখা আছে যে 150টা বস্তা আপনি রেখেছেন, এটা কি বিশ্বাসযোগ্য হবে? আর একদিন মনে করেন আপনি এখানে রেখেছেন যে 400টা বস্তা রেখেছেন, যেখানে আপনাকে দেখা হয় কি যে একটা চাউলের বস্তা নিয়ে আসতে মিনিমাম 1 মিনিট সময় লাগে, সেখানে 50টা বস্তা 50 মিনিট, ঠিক আছে? অর্থাৎ 1 ঘন্টা আপনি কাজ করেন, সেই 1 ঘন্টায় কি তাহলে 400টা বস্তা নিয়ে আসা সম্ভব? সম্ভব না। তো এই রকম যখন আপনি অতিরিক্ত ব্যাকলিং করবেন তখন গুগল সন্দেহ করবে, সন্দেহ করার কারণে এই ব্যাকলিংগুলো স্পামে ফেলাই দিবে, ঠিক আছে? স্পাম ব্যাকলিং, স্পাম স্কোর এগুলা কি পরবর্তীতে শেখাবো, জাস্ট এটা জেনে রাখেন। আচ্ছা, তারপর এখন নিয়মটা কি? প্রতি সপ্তাহে 5 থেকে 10টা ব্যাকলিং করাটা হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে? ব্যাকলিং কি কেমন হতে হবে? 2 রকমের, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে মিক্স, আর একটা হচ্ছে ন্যাচারাল মিক্স, তাই না? একই ধরনের কথা, একই কথা, শুধুমাত্র একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। তো আপনারা প্রতি সপ্তাহে 5 থেকে 10টা, অর্থাৎ পার ডে যদি 5টা করে করেন সেটাও ভালো। আমার মান্থলি বর্তমান 2টা প্রজেক্ট চলছে, মানে মাসিক 2টা প্রজেক্ট চলছে আমার। সেখানে আমি একটা ওয়েবসাইটের জন্য 5টা করে লিঙ্ক করতে বলেছি, আর একটা ওয়েবসাইটের জন্য 10টা লিঙ্ক করতে বলেছি। আপনাদের ফার্স্ট ব্যাচের ওরাই করে। এই যে কিছুদিন আগে গল্প বললাম না, একটা ওয়েবসাইট থেকে পেমেন্ট পেয়েছি, ওই ওয়েবসাইটগুলাই মান্থলি কাজ চলছে। আচ্ছা, তো পরবর্তীতে অ্যাঙ্কর টেক্সট অপটিমাইজেশন, আজানটা হয়ে যাক। বের হবে। দেখি লাভিবারে কল দিছিল, আমার কাছে কল দিছে একবার, ঠিক আছে। জি, কল দিয়েছিলাম, এই তো আল্লাহ রাখছে। না, আমি যে ক্লাস নিচ্ছি শহরে। আচ্ছা, আজকে ওই যে ধান লাগানোর কথা বলছিল, তো সম্ভবত মাঠে আছে। ঠিক আছে, আচ্ছা বাসায় যে আমি কল দিব না, হ্যাঁ? ঠিক আছে, বাসায় যাই, যে তারপর কথা বলে দেখি কি বলে। আচ্ছা। আচ্ছা, খেয়াল করি আমরা অ্যাঙ্কর টেক্সট অপটিমাইজেশন, এই টপিকসটা খেয়াল রেখে যদি আপনি রেগুলার কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইটটা 3 মাসে র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে 50% ব্র্যান্ড অথবা নেকেড লিঙ্ক। ব্র্যান্ড অথবা নেকেড লিঙ্ক বলতে কি বোঝায়? অর্থাৎ ওয়েবসাইট কি আছে, www.xyz.com, ঠিক আছে? অর্থাৎ এই ডোমেনটা আমি জাস্ট xyz দিয়ে বোঝালাম, xyz.com, এটাকে বলা হয় ব্র্যান্ডেড, ঠিক আছে? 30% জেনেরিক। জেনেরিকটা কি? জেনেরিকের উদাহরণ হচ্ছে ক্লিক হেয়ার, ভিজিট হেয়ার, এগুলোকে বলা হয় জেনেরিক অ্যাঙ্কর, ঠিক আছে? 20% কিওয়ার্ড অ্যাঙ্কর, যেমন এটা একটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, এই জন্য এটা আমি ব্লক করে দিলাম। তো এখানে ধরেন কিওয়ার্ডটা কেমন হতে পারে? পিজা হতে পারে, বার্গার হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, ঠিক আছে? প্লাম্বার হতে পারে,
হেলথ অ্যান্ড ফিটনেস হতে পারে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ বাইরের কিওয়ার্ড অনুযায়ী কিওয়ার্ড হবে 20% আর জেনেরিক হবে 30%, এই হচ্ছে 50, আর বাকি 50% হবে ব্র্যান্ডেড অথবা নেকেড। ঠিক আছে, এই শীটটা আমি আপনাদের দিয়ে দেব, পরবর্তীতে আরও সুন্দর করে আপনারা নোট করে রাখবেন। কনটেক্সচুয়াল লিঙ্ক, আর্টিকেল কন্টেন্টের ভেতরে দেওয়া লিঙ্ক অনেক বেশি পাওয়ার দেয় সাইডবার বা ফুটারের লিঙ্কের থেকে। ঠিক আছে, আর্টিকেল বা কন্টেন্টের ভেতরে, অর্থাৎ আপনারা গতদিন যে কন্টেন্ট অপটিমাইজেশনটা শিখলেন ঠিক ওইভাবে আর্টিকেলের মাঝে কিওয়ার্ড অ্যাঙ্কর করে দিলে সাইডবার বা ফুটারের থেকে ভালো লিঙ্ক বা পাওয়ার দেয়। আচ্ছা, প্র্যাকটিক্যাল ডেমোটা এটা হচ্ছে আমি দেখাচ্ছি। এটা কি আছে, ইউজ ফ্রি টুল, এটা হচ্ছে এইচরেফ দিয়ে। ঠিক আছে, একটা এখানে অ্যাঙ্কর হয়ে গেছে। দেখেন এইখানে এর উপর যখন ক্লিক করবেন তখন হচ্ছে এইরকম একটা আসবে। এখানে আপনারা যে কোনো একটা কিওয়ার্ড দিতে পারেন, যেমন আমি লিখলাম পিৎজা শপ ইন ঢাকা। এটা আমার না, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক চেকার, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক, এই যে লেখা আছে ইন্টার ডোমেইন অর ইউআরএল, এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক দিবেন, দিয়ে হচ্ছে চেক ব্যাকলিঙ্কে ক্লিক করলে তারপরে দেখাবে কতগুলা ব্যাকলিঙ্ক আসছে। ঠিক আছে, এই যে এইভাবে দেখাবে। আচ্ছা, শো এক্সাম্পল, এখানে bbc.com, এটা জাস্ট হচ্ছে একটা ওয়েবসাইট দেওয়া আছে, হাই কোয়ালিটি লিঙ্ক প্রোফাইল আর র্যান্ডম স্প্যাম ব্লক, লো কোয়ালিটি লিঙ্ক। ঠিক আছে, এটা নিয়ে জাস্ট আরও ক্লাস হবে আমাদের। ডিসকাস, কেন ডু ফলো বেশি ভ্যালুয়েবল আর কেন শুধুমাত্র কোয়ান্টিটি বাড়ানো ডেঞ্জারাস হতে পারে। কোয়ান্টিটি বলতে ওই যে গত এক কথাই বুঝালাম আমি, যে যখন আমি 1 বস্তা আলু কিনবো সবগুলা পচা, তখন তো কোনো ভ্যালু থাকবে না। আর 1 কিলো আলু কিনবো সেইগুলা ভালো, ওইটাই কিন্তু ভ্যালুয়েবল। তো এই ক্ষেত্রে ডু ফলো কেন ভ্যালুয়েবল, কারণ গুগল এটাকে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, এই জন্য এটা ভ্যালু বেশি। আর যেটা হচ্ছে নো ফলো, সেটা প্রায়োরিটি কম, কিন্তু সেখান থেকে আমরা ট্রাফিক বা ব্র্যান্ড ট্রাস্ট পেতে পারি। আচ্ছা, হোমওয়ার্ক কি থাকবে আপনাদের? হোমওয়ার্ক থাকবে হচ্ছে একটা ওয়েবসাইট নেবেন, কম্পিটিটর ওয়েবসাইট নেবেন, 10টা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করবেন বা 10টা ব্যাকলিঙ্ক কাউন্ট করবেন, ডু ফলো না নো ফলো এটা চেক করবেন। ঠিক আছে, রেট ইজ ব্যাকলিঙ্ক কোয়ালিটি, রেট দিবেন 1 থেকে 5, মানে স্কেলের মধ্যে। সাবমিট রেজাল্ট ইন গুগল শিট, একটা গুগল শিট রেডি করবেন। ঠিক আছে, আচ্ছা এখন কিভাবে করবেন এটা তো একটা কথা, তাই না? আচ্ছা, প্রথমে হচ্ছে আপনারা একটা ওয়েবসাইট নিতে হবে। ওয়েবসাইটটা বাইরের কান্ট্রি নিলেই ভালো হয়। জাস্ট আমি উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি, পিৎজা শপ ইন ইউএসএ, আমেরিকার একটা শপের ওপেন করলাম আমি, এই যে পিৎজা শপ এটা .com, এটা হচ্ছে ইউএসএ কিনা আমি চেক করার জন্য নিচের দিকে আসব। এখানে দেখেন লেখা আছে নিউবার্গ NY, অর্থাৎ ইউএসএর। ঠিক আছে, আচ্ছা এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আপনারা যে কোনো কান্ট্রি নেবেন, তবে বাংলাদেশ বাদে নেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো বাদে ইউএস দিয়েই করেন। ঠিক আছে, এবার এখানে আসবেন, এখানে চেক ব্যাক লিঙ্কে ক্লিক করবেন, এই যে এটা। আচ্ছা, এবার দেখেন ডোমেইন কত, 9। একটা শিট রেডি করবেন, এর আগে তো শিট কিভাবে করতে হয় দেখাই দিয়েছি, বলেছি। একটা কলামে রাখবেন ডোমেইন 9, ইউআরএল রেটিং, গেট ইউআর ফ্রি উইথ এইচরেফ এসইও টুলবার। আচ্ছা, এখানে বলছে ইউআরএল রেটিংটা জানার জন্য এখানে ক্লিক করতে, আপনি এখান থেকে আরেকটা কলাম নিয়ে নেবেন। ও আচ্ছা, এইচরেফ এসইও টুলবার এটা একটা কি এক্সটেনশন। ঠিক আছে, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনাদের হচ্ছে এই যে এইখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে ইউআরএল রেটিংটা দেখতে পারবেন। কিভাবে দেখাবে, এই যে আপনাদের ওয়েবসাইট আসার পর এইভাবে দেখাবে। ঠিক আছে, যাই হোক ইনস্টল করার পরে দেখতে পারবেন। ব্যাকলিঙ্ক কয়টা আছে, 378টা। কত পার্সেন্ট ডু ফলো, 68%। আর লিঙ্কিং ওয়েবসাইট কত পার্সেন্ট, এটা 60।
আচ্ছা, 68% ডু ফলো, এটা হচ্ছে ব্যাক লিঙ্ক, এখানে পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ। আর এটা হচ্ছে লিঙ্কিং ওয়েবসাইট। লিঙ্কিং ওয়েবসাইট মানে কি, আর ব্যাক লিঙ্ক মানে কি মনে আছে? বললাম না, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, খেয়াল আছে? আর একটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক মানে একটা সাইট থেকে ব্যাকলিঙ্ক এসেছে, পেয়েছে। আর লিঙ্কিংটা হচ্ছে কি, সেটা হচ্ছে লিঙ্কিং করা। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে রেফারেল পেজ, আর এটা অ্যাঙ্কর অ্যান্ড টার্গেট ইউআরএল, ঠিক আছে। দেখেন এগুলোর হচ্ছে 75, 46, এগুলো হচ্ছে রেফারিং এরই। যাই হোক, এগুলো আমাদের দরকার নাই। আপনি কি করবেন, আপনি হচ্ছে এটার জন্য একটা কলাম করবেন, ইউআরএল এর জন্য একটা, ব্যাকলিঙ্কের একটা, লিঙ্কিং ওয়েবসাইট একটা, এটা করবেন। আর যদি সেমরাশ থেকে করেন, সেমরাশ থেকে করলেও করতে পারবেন। সেমরাশ ফ্রিতে কিভাবে ইউজ করবেন দেখাই দিয়েছিলাম, একদিনে সর্বোচ্চ 4 বার ফ্রিতে ইউজ করা যায়, মনে আছে? কিওয়ার্ড রিসার্চের সময় দেখাইছিলাম। দরকার হলে ওই ক্লাসে আবার ফেরত চলে যাবেন, যে দেখে নেবেন, ঠিক আছে। এখানে যে ফাইন 10 ব্যাকলিঙ্কস ইউজিং এইচরেফ অর মোজ, 10টা ব্যাকলিঙ্ক খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজবেন? আচ্ছা, এই যে এইগুলা থেকে কি ব্যাকলিঙ্ক এসেছে না, এই ওয়েবসাইট থেকে, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা লিঙ্ক শিটে সাজাবেন। ওকে, এবার সেটা ডু ফলো না নো ফলো সেটা দেখতে হবে, বুঝতে পারছেন? ডু ফলো না নো ফলো দেখতে হবে। আচ্ছা, একবার মনে হয় এত কিছু পারবেন না আপনারা, জাস্ট এই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা জাস্ট ক্লাসটা ঠিকঠাক করে আসেন, আমি এই রিলেটেড আপনাদের কাছে কোশ্চেন করব। বলেন। না না, সমস্যা নাই, এটা তো করতেই হবে। শোনেন, আগাইতে হইলে অনেক কিছুই করা লাগবে।